সকাল থেকে বিকাল পর্যন্ত এত খারাপ লাগে, এত কষ্ট লাগে, রাতে বেলাও খারাপ লাগে। জুনাইনা আটতাছে। শরীরের উপর তো আর জোর নেই, শরীর খারাপ থাকলে কিছুই করা যায় না, মনের জোরও পাই না। তো ওই আপুটা বলতেছে, আপু তুমি প্রতিদিন ছোটো করে হলেও ব্লগ দিও। আসলে কি ছোটো বড় ব্লগ কোনো ব্যাপার না, মেয়ে মানুষদের সব কিছুই পারতে হয়, না হলে হয় না। আমি তো ভাবতেছি নভেম্বর মাসের কথা, নভেম্বর মাসে আমার সিজারের ডেট দিয়েছে। আমি জানি আমার কণ্ঠ শোনার জন্য অনেক আপুরা অধীর অপেক্ষা করে থাকে, অনেক আপুরা আমার কণ্ঠকে অনেক ভালোবাসে, আমার কথা শুনতে অনেক ভালোবাসে। অনেক আপুরে আমাকে কমেন্টসে বলে যে পঞ্চম সিজার কি করানো যায়, পঞ্চম সিজার কি সবাই করায়? সিজার করার পরে প্রচুর ব্লিডিং হয়, আর ব্লিডিং হওয়ার পরে রক্ত সুন্দর দেখা দেয়। আসলে টাকার থেকে জীবনের মূল্য অনেক বেশি, অনেকে আসলে এটা বোঝে না। টাকা গেলে টাকা আসবে, কিন্তু একটা জীবন চলে গেলে, একটা ফুল ঝরে গেলে সেটা কিন্তু আর কখনো ফিরে আসবে না। তবে সিজার হোক আর যাই হোক, বাচ্চার মুখ দেখলে মারা সব কিছুই ভুলে যায়, মারা তাদের সব কষ্ট ভুলে যায়। আল্লাহ সব কিছু করতে পারে, বাচ্চা দেওয়ার মালিক যেমন আল্লাহ, তেমনই বাচ্চা নেওয়ার মালিকও আল্লাহ। আমাদের এতে কিছু করার থাকে না। সুস্থ থাকাটা সবচেয়ে বড় নিয়ামত। টাকা পয়সা বেশি থাকা এটা আসলে নিয়ামত না, এটা সময় গলা ফাঁস হয়ে যায়। মাথা অনেক ঘুরায়, অনেক ঘুরায় মাথা। এখনো নাস্তা খাইনি, নাস্তা খাইলে তো অবস্থা আরও খারাপ হয়ে যাবে। আল্লাহ, নাস্তা বানাইতে পারিনি, পাউরুটি টোস্ট করছি, বাচ্চারা খেয়ে গেছে, বাবুরা খাইছে। এখন ভাত আছে, ভাত খাওয়া লাগবো। ভাত খাইতে ইচ্ছা করে না, কিন্তু এখন আর কোনো কিছু করার মতো এনার্জি নেই। এখন আমি ভাত খাবো, ভাত খাবো তো অবস্থা আরও খারাপ হয়ে যাবে। মাথাটা অনেক ঘুরতেছে। বমি আসতেছে। সকাল থেকে বিকাল পর্যন্ত এত খারাপ লাগে, এত কষ্ট লাগে, রাতে বেলাও খারাপ লাগে। রাতে বেলা খাওয়ার পরে বেশি খারাপ লাগে না, সকালবেলা খাইলেই অবস্থা খারাপ হয়ে যায়। কবে সংসারে মুক্তি পাবো, কবে? আল্লাহ রহমত করো, আর ভালো লাগে না। জায়া তুই খাস না কে রে? কি করস তুই? আমার সমস্যা হয়েছে যদি করলে। এই জায়ান, এই এই বয় বয় বয়ে খা, বয়। এগুলো লোক চিড়ি করলে আরও বেশি খারাপ লাগে। ওই যে আরেকটা আছে ঘরের মধ্যে, বড় মানুষ একটা আছে, আজকে 6 দিন ধরে বাসা থেকে বাইরে না, ঘরে বয়ে রয়েছি। আর সকাল বিকাল রাত খালি উপদেশ আদেশ, এইটা করো সেইটা করো সেইটা করো। আমি একটু শুলে আর সমস্যা আর প্রবলেম, শরীর গেলে আমার শরীর খারাপ হয়ে গেলে। আরে বাবা আমি তো মানুষ, আমার তো শরীর আছে। একটু পরে কইব আবার খিদাল আছে, ভাত বসা তোকে রান্না করো, সব কিছু আমার করা লাগে। আমার একটা কাজে হেল্প করে না, আমি তো মানুষ নাকি, আমার তো শরীরে কুলার লাগে। এদিকে আবার বাচ্চাগুলো পড়াইতে হয়, সেটাও তো করতে হয় আমার। আজকে একটু বন্ধ আছে, ড্রেস টিমও, সেটাও পারুন না, খালি উপদেশ আর উপদেশ। সকালবেলা অফিসে যাওয়ার জন্য বাইরে ছিল, কয়া যাবো না, পায়ে ব্যথা, পায়ে ব্যথা যাবো না, ঘরে শুয়ে রয়েছে। আর কি আমার বিস্মত, আর কি আমার চেয়ে করবো, আমার বিস্মত যাইব আর কি। আমার সাথে আর করে পায় না, আমার লাগাতে করতে পারে, আর কারো করতে পারে না। আল্লাহ তুমি যে কবে আমার সুখ দেবো, শান্তি দিবা, আর ভালো লাগে না। এই ভাত কয়টা খেয়ে লই, পারতেছি না। ভাত খাইলে তো অবস্থা খারাপ হয়ে যাবো। আবার ঘুমাই গেলে গা হে আইবা এসে এত ঘুমাও কি লেগে, রান্না করো নাকি, রান্না করো নাকি, সব কিছু কাটি দাও, এটা সেটা করো। আল্লাহ আবার কাছে আমি জানা উচিত তুমি কাটি দাও, কাটি বসাবে, কিছু করবো না, ফাঁজি রাস্তা। হাসি আসে না, আমারই হাসি আসে, আমার কথা শুই না। যে মানুষ সংসার করি, জীবন আমরা শেষ হয়ে গেছে, তেজপাতা গেছে জীবনটা। গরম থাকলে জীবনে শেষ হয়ে যায়, কিচ্ছু করতে পারি না আমি, সব সমস্যা, সব সব দেখ মানুষ দেবতী কি ভেঙে দিচ্ছিস। ওট ওট তুই ওট,
মানুষ এমনি করে খায়? বসে বসে খাও। না খেলে দাও, না খেলে দাও, ইয়ে খাবে, বাবু খাবে, তোমার খাওয়া লাগবে না। এই ছেড়ে টেবিলে করলি যে আমি খাবো 2টা, তাহলে খাসা গেলে গা যা। জুনাইনা হয়েছে আটটাছে, আটটাছে। এ আমার কোলে এসে বইবে আর আমার বচো বচো বচো, এখানে বচো। দেন আর এ দে, বাটি দে, বাটি দিয়ে খাই, বাটি দে দে, বাটিতে রাখ এগুলা। আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে মম পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম। বাবুর আব্বু যখন প্রায় 7 দিন বাসায় ছিল তখনকার ভিডিও এটা। ভিডিও অনেক জমা পড়ে আছে, ভিডিও তো করা হয় বা সেগুলো এডিট করে ভয়েস দেওয়া হয় না, সেগুলো করতেই যত বেশি কষ্ট হয়ে যায়। আমি একটু শুইলেই এরকম হয়, বাচ্চারা এসে জ্বালায়, ওরা আমাকে ঘুমাতে দেয় না, মানে ওদের যন্ত্রণা আমি খুব বেশি ঘুমাতেও পারি না। এই সমস্যা ওই সমস্যা, ওদের সমস্যা লেগেই আছে। এদিকে খাবার খাইনি, শরীর অবস্থা অনেক খারাপ, ক্ষুধাও লেগেছে, আবার খেতেও ইচ্ছা করতেছে না। খেলে যে শরীর অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যাবে, এই কারণে ইচ্ছা করতেছে না। ক্ষুধা যে নেই তা না, ক্ষুধা কিন্তু অনেক আছে, কিন্তু উঠে খেতে ইচ্ছা করতেছে না। শরীর খারাপ থাকলে এরকম প্রায় সময় শুয়ে থাকি আমি। এই রুমে অবশ্য শুই না, ওই রুমে শুই। যেহেতু বাবুরাবু বাসায় আছে তাই এখন এই রুমে শুচ্ছি। আর ঝামেলাটা বেশি হচ্ছে, কষ্ট করে উঠে ভাত খেতে বসলাম। কালকে কিছু তরকারি ছিল, ওগুলো দিয়ে খেয়ে নিচ্ছি। আপুরা লাইকই করেছো নাকি চুপটি করে বসে আছো, নাকি আমার প্রতি রাগ করেছো? প্লিজ আপুরা লাইক করে দাও, লাইক করে দিলে কাজ করে অনেক গুণ বেড়ে যায়। আর যদি খুব বেশি ভালো থাকে তাহলে আমার এই ছোট চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে আপন করে নিও। ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে একটা কমেন্টস করে দিও, তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে, তাই অবশ্যই 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 কমেন্টস করবে, ভুলে যেও না কিন্তু। আমার প্রিয় অনেক আপুরাই আমাকে কমেন্টসে নক করেছে, বলেছে আপু তুমি ভিডিও ছাড়ো না কেন? আসলে কি বলবো, আমি যে কেন ভিডিও ছাড়তে পারছি না সেটা তোমাদেরকে এখন বলতেছি। আসলে জায়ান সেটার পরীক্ষা চলতেছে, বুঝছো? জায়ান সব কিছু পারে, সমস্যা নেই, ওকে সব কিছু শিখিয়ে দিয়েছে, কিন্তু সায়রা না, কিছুই পারে না। সায়রাকে আমি সব বিষয়ে পড়াতে পারিনি, মানে শেষ করতে পারিনি। বাংলাটা শেষ করেছি, আর সমাজটা একটু পড়িয়েছি, ধর্মটা মনে করা যে পড়ানো হয়নি, ধরা হয়নি, ইংলিশটাও পড়া হয়নি, অঙ্কটাও পড়া হয়নি। আসলে সমস্যা যেন কী হয়েছে, ওকে নিয়ে বসতে হয়, যেহেতু ও নিজে নিজে পড়তে পারে না, তাই ওকে নিয়ে বসতে হয়, ওকে নিয়ে একটু সময় নিয়ে বসতে হয়, পড়াতে হয়। সেটা আমার আর করা হয়নি, শরীর খারাপ ছিল, আসামি লাগছে, ভালো লাগে নাই, তো আমি আসামি করে ওকে পড়াইনি। সেটা আমার ভুল ছিল, যার কারণে আমাকে এখন অনেক বেশি সাফা করতে হচ্ছে। আমি যদি কিছুটা পড়া এগিয়ে রাখতাম, মানে যতটুকু এগিয়ে রেখেছি তার থেকে যদি আরেকটু পরে এগিয়ে রাখতাম, ক্লাসে পড়া যদি ফলো করতাম, ওকে পড়াতাম, তাহলে হয়তো এই কষ্টটা হতো না। এখন মনে করো যে নাকে মুখে ওকে পড়াগুলো পড়াতে হচ্ছে। এইদিকে আবার পরীক্ষা সে কীভাবে আশা করবে, কীভাবে সে লেখা লিখবে সেটাও সে জানে না, সেটাও সে বুঝতে পারতেছে না। তো এই কারণে বাসায় ওর পরীক্ষা নেওয়া লাগছে, যদিও সে বাসা সেভাবে করে সম্পূর্ণ পরীক্ষা দিতে পারছে না, কিন্তু পরীক্ষা কীভাবে লিখতে হবে সেটা ওকে বুঝিয়ে দিচ্ছি, সেটাও কিছুটা হলেও বুঝতে পারতেছে। আশা করি এবারে পরীক্ষায় সে অ্যাটলিস্ট 0 মার্ক পাবে না, মার্ক তার আসবে। এখন কত মার্ক আসে সেটা দেখার বিষয়। এখন ওদের পরীক্ষার ফাঁকে বন্ধ থাকে, তো ওই ফাঁকে আমি চ্যানেলের কাজ বা ভয়েস দিতেই পারি, এটা অবশ্যই ঠিক কথা, কিন্তু সেটাও আমি পারিনি। মানে স্কুলের পরীক্ষার সময়টা এমনভাবে দিয়েছে, বুঝছো, মানে শুনলে তোমাদেরও রাগ উঠবে, বুঝছো। মানে প্রতিদিনই পরীক্ষা দিয়েছে, মনে করো যে আজকে ক্লাস 1-এর পরীক্ষা, কালকে ক্লাস 2-এর পরীক্ষা, এইভাবে করে দিচ্ছে, বুঝছো। মানে একদিনও গ্যাপ নেই, শনিবারে সারা পরীক্ষা, রোববারে জানের পরীক্ষা, আবার সোমবারে সারা পরীক্ষা, মঙ্গলবার জানের পরীক্ষা, এভাবে করে এত বড় একটা পরীক্ষা হচ্ছে। তো এখন তোমরাই বলো আমি কীভাবে কী করব? না আমি ওদেরকে পড়াবো, না আমি জানানের কাজ করব, না আমি ঘরে কাজ করব। মানে আমার অবস্থা তো অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে। এইদিকে আবার বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যেতে হয়, ওদেরকে স্কুল থেকে নিয়ে আসতে হয়, প্রতিদিনই যাওয়া লাগে, তো সেটাও একটা চাপ। ভাগ্য ভালো বাবুরাবু এখন নিয়ে যায়, প্রথম দিনের পরীক্ষার সময় আমি নিয়ে গেছিলাম। বাবুরাবু স্কুলে নিয়ে গেলেও আনতে কিন্তু আমাকেই হয়। দেখা গেলো যে উনি স্কুলে নিয়ে গেল, তো ওই ফাঁকে আমি আমার কাজও সারতে পারি, আমি হাত মুখ ধুয়ে নাস্তা খেয়ে বাচ্চাদেরকে খাবার খাইয়ে তারপর আস্তে ধীরে বেরোতে পারি, এই সুযোগটা হয়েছে। কিন্তু বাচ্চাদেরকে স্কুল থেকে আনার পরে বাসার সবাই অনেক কাজ করতে হয়, গোসল করতে হয়, বাচ্চাদেরকে খাবার খাওয়াতে হয়, নিজে কিছু খাবার খেলাম, তারপর ওদেরকে পড়াতে হয়, যত তাড়াতাড়ি সম্ভব ওদেরকে নিয়ে পড়াতে বসতে হয়। যদিও আমার পড়াতে বসাতে দেরি হয়ে যায়, সন্ধ্যা হয়ে যায়, কারণ বাচ্চাদেরকে খাবার খাইয়ে আমি একটু ক্লান্ত হয়ে যাই, একটু শুয়ে পড়ি, তো শুয়ে পড়লে আরও বেশি দেরি হয়ে যায়। তারপরে বাচ্চাদেরকে পড়াতে পড়াতে অনেক সময় দেরি হয়ে যায়, অনেক সময় রান্নাও করা হয় না, মানে কোনো রকম রান্না করি আবার সময় করি না, তো খাবার তো খেতেই হয়।
তো কোনো রকমে রান্নাটাও করতে হয়। তো এই ফাঁকে আমি চ্যানেলের কাজটা কখন করবো বলো? সেই সুযোগটা আর হয় না। খুব কাশি হইতেছে, সর্দিটা একটু কমেছে কিন্তু কাশি রয়ে গিয়েছে। গরম পানি খাচ্ছি, গরম পানি খেলে কমে যায় কিন্তু কিছুক্ষণ পর আবার শুরু হয়ে যায়। ওদেরকে পড়ানোর ফাঁকে ফাঁকে ভিডিও এডিট করে নিয়েছি, ব্যাস এটুকুই হয়েছে, আর কিছু করতে পারিনি। এইদিকে আবার ঘুমাতে ঘুমাতে রাত হয়ে যায়। তো যেহেতু এখন খেলা চলছে বিশ্বকাপ খেলা, তো আমি তো খেলা খুব দেখি, খেলা আমার খুব পছন্দ। তো আমি সবগুলো ম্যাচ দেখার চেষ্টা করি, মানে সবগুলো মানে সারা রাত ধরে দেখি না, ধরো যতক্ষণ পর্যন্ত জেগে থাকি বা রাত জাগতে হয় ততক্ষণ পর্যন্ত খেলা দেখি। তো আমার তো মনে করো 3-4 বাজে ঘুমাইতেই হয়, তার আগে আমি ঘুমাতে পারি না। তো ওই সময় পর্যন্ত আমি খেলা দেখি। আবার ভোরবেলা উঠতে হয়, ভোরবেলা উঠে জায়ান কিংবা স্যারকে পড়ানো লাগে, পরীক্ষার আগে তো একটু পড়াতে হয়। কিছু পড়া বাকি থাকলে সেগুলো পড়িয়ে দিই, তারপরে ওদেরকে স্কুলে পাঠিয়ে দিই। 10টা বাজে স্কুলে যায়, বাবুরাবু 9:30 বাজে বের হয়, তো উনি বাচ্চাদেরকে নিয়ে স্কুলে চলে যান। কিছু মশলা গুঁড়ো করে নিব, এখানে জয়ফল আছে, জয়ত্রী আছে, কিছু কাঠবাদাম আছে, কাজু বাদাম আছে, এই সবগুলো মশলা না ভেজে গুঁড়ো করে নিব। আসলে আজকে আমি তেহারি রান্না করব, মুরগি মাংসের তেহারি, এই কারণে এই মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি। তোমাদেরকে বলেছিলাম না যে আমার তেহারি খেতে খুব ইচ্ছা করে, কিন্তু কিছু উপকরণের কারণে তেহারি খাওয়া হয় না। আসলে এসব উপকরণ লাগে, যেমন ধরো বাদাম দিলে তেহারি খেতে মজা লাগে, তারপর জয়ফল জয়ত্রী দিলে এটা টেস্টটা আরও বেশি হয়, এটা সুন্দর গন্ধ আসে। তো এগুলো আসলে না দিলে হয় না, তো এগুলো আনতেও আমার কষ্ট হয়ে যায়। বাবুর আব্বুকে অনেক বলার পরে উনি জয়ত্রী নিয়ে এসেছেন, বাদাম তো আনেননি। বাদাম এগুলো আগে ছিল ফ্রিজে, তো সেগুলোই নিয়ে নিয়েছি। ভাগ্যিস ছিল, না হলে যে কী হতো। টক দই নেই, টক দই উনি আনবে না, ওনাকে অনেক বলেছি, উনি আনতেছেন না। এদিকে আমার কাছেও টাকা নেই যে আমি টক দই নিয়ে আসবো। এর আগে যে উনি টক দই এনেছিলেন সেই টক দইটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেগুলো নিয়ে নিয়েছি। আর ফ্রিজে কিছু গুঁড়ো দুধ ছিল, ওনাকে বলেছিলাম তুমি যদি টক দই আনতে পারো তাহলে তুমি গুঁড়ো দুধ নিয়ে আসো, অবশ্যই ফুল ক্রিম নিয়ে আসবে। কিন্তু উনি ফুল ক্রিম ছাড়া এনেছেন, কী আর করার। তো সেই দুধগুলোই ভিনেগার দিয়ে মাখিয়ে টক দিয়ে বানিয়ে নিচ্ছি। ভাত খাওয়ার পরে একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে আবার উঠে রান্না করতে আসলাম। রান্না না করে তো উপায় নেই, রান্না তো করতেই হবে। কিন্তু শরীরটা অনেক বেশি খারাপ লাগতেছে, মনে হচ্ছে না রান্নার করতে পারবো। মাথা যখন প্রচুর ঘোরায় তখন আর কাজ করতে পারি না, চোখে দেখি না, মানে চোখে অন্ধকার দেখি, এরকম অবস্থা হয়ে যায়, বুঝছো? দেখো আমার অবস্থা কি হয়ে গিয়েছে, চোখ মেলে তাকাতেই পারছি না, মানে না পেরে শুয়ে পড়েছি, বুঝছো? মানে এখন এইটুকু না ঘুমালে শরীরটা আরও বেশি খারাপ হয়ে যাবে, কাজ করতেই পারবো না। কি করব, শরীরের উপর তো আর জোর নেই। শরীর খারাপ থাকলে কিছুই করা যায় না, মনে জোরও পাই না। বাবার উপর চিরাচিরি করে, কথা কথায় খোটা অপমান, অনেক কথা বলে, তো এগুলো শুনলে আসলে কাজ করতে আর ইচ্ছা করে না, অনেক বেশি খারাপ লাগে। তারপরও কষ্ট করে উঠে মাংসগুলো কেটে বেছে ধুয়ে নিয়েছি। রান্না আর করতে পারিনি, সবগুলো ফ্রিজে রেখে দিয়েছি। পরের দিন সকালবেলা রান্না করতে চলে আসলাম কিচেনে। ঠিক সকালবেলা না, দুপুরবেলা, যেহেতু সকালবেলা নাস্তা খাওয়া লাগে, নাস্তা খাওয়ার পরে তো রান্নাটা বসাতে হয়। তো সেটা করতে করতে দুপুর হয়ে গেল। চেয়েছিলাম সকালবেলায় রান্নাটা সেরে নিতে, কিন্তু বাবুরাবুর জন্য পারলাম না। সকালবেলা রান্নাটা সেরে ফেলে আমার আর কোনো কষ্ট থাকে না, আমি সুন্দর করে রান্নাটা সেরে নিতে পারি, কারণ খাবার খেলে আমার রান্না করতে দেরি হয়ে যায়। হলো তাই, সবাইকে নাস্তা দিয়ে আমি একটু নাস্তা খেলাম, আমার অবস্থা খারাপ হয়ে গেল। তারপরে আমি শুইনি, না শুয়ে কাজ করতে আসলাম। জানি অনেক বেশি খারাপ লাগবে, কিছু করার নেই, বাবুরাবু চিল্লাচিল্লি আর সহ্য হচ্ছে না। তাছাড়া আমি এখন শুলে আরও বেশি দেরি হয়ে যাবে। দেখি কতটুকু কী করতে পারি। মাঝখান দিয়ে যদি খুব বেশি খারাপ লাগে তাহলে একটু রেস্ট নিয়ে নিব। মুরগি মাংস এনেছিল বাবুরাবু ঈদের আগে, ঈদের 2 দিন আগে মুরগি মাংস এনেছিল। বাচ্চা খেতে চায়, বাচ্চার বাবা শুধু বায়না করে, তো ওনাকে বলতে বলতে উনি মাংস এনেছিল। আনার পরে তো মাংস খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, হ্যাঁ তুমি মাংস রান্না করো না কেন, মানে অনেক কথা, অনেক চিল্লাচিল্লি। তো মাংসগুলো ফ্রিজে ছিল, কোরবানির মাংস খেলাম, তো মুরগি মাংস আর খাওয়া হয়নি। এদিকে আমার শরীরটাও খারাপ থাকে, ভালো লাগে না, তো এই কারণে মুরগি মাংস রান্না করা হয়নি। তাছাড়া আমার একটু তেহারি খাওয়ার ইচ্ছা ছিল, তেহারি খেতে গেলে তো অনেক কিছু লাগে। বাবুর আব্বু তো এসব পছন্দ করে না, উনি বলতেছে মাংস রান্না করলেই হয়, তেহারি রান্না করার দরকার নেই, মাংস কোনো রকমে রান্না করে দাও আমরা খাই। মানে উনি মাংস খাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছেন। মাংস আনা খাবো নেই, এখন আনা পরে খাওয়ার জন্য অস্থির হয়ে গিয়েছেন। আমি আবার প্রথমে বলিনি যে আমি মাংস দিয়ে তেহারি রান্না করবো, এটা বলে তো উনি আরও বেশি খেপতেন, তখন আমার তেহারি রান্না করাই হতো না। তো আমি মোটামুটি সবগুলো উপকরণ তৈরি করার পরে ওনাকে বলেছিলাম যে আমি তেহারি রান্না করবো, তারপরে তো উনি অনেক চেঁচিলি করেছেন। চিল্লাচিল্লি করলেই বাকি, তেহারি কি আমি সবসময় রান্না করতে পারবো? ঈদের আগের দিন উনি পোলাও এনেছিলেন, সেগুলো রান্না করা হয়নি, তো সেগুলো দিয়ে তেহারি রান্না করে নিব। তেহারি রান্না করার জন্যই পোলা চাউগুলো রান্না করিনি, ওগুলো রেখে দিয়েছিলাম। বাবুর আব্বু তো সহজে পোলা চাল আনে না, ওনাকে বলতে বলতে শেষ হয়ে যায়, তারপর উনি আনে না। ঈদ উপলক্ষে এনেছিলেন, আবার কবে আনবে, এই কারণে পোলা চাউগুলো আর রান্না করা হয়নি। বাবুর আব্বু যখন বাসা ছিল তখন উনি বাচ্চাদেরকে স্কুলে নিয়ে গেছিলেন, স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা এসব কাজ উনিই করেছিলেন, আমাকে আর যেতে হয়নি। তো এই কারণে আমি কোনো টাকা পয়সা জমাতেও পারিনি, যাও 150 টাকা জমিয়েছিলাম সেগুলো আবার খেলা দেখার জন্য কিনেছিলাম এমবি, তো সেক্ষেত্রে টাকাগুলো খরচ হয়ে গিয়েছিল।
কাজে কাজ কিছুই হয়নি। গ্রামের সিমে এমবি কিনে ধরা খেয়েছি, কোনো লাভ হয়নি। গ্রামের সিমে আমি খেলা দিতেই পারি না। 127 টাকা ভরেছিলাম খেলা দেখার জন্য। প্রথম দিন খেলা দেখার সময় অনেক বেশি ঝামেলা হচ্ছিল। বাবুরা বাবা ট্রফিতে কিনেছিল, তো উনি ট্রফি থেকে দেখেছিলেন। তাই আমি ভেবেছিলাম হয়তো বা গ্রামের সিমে ভালো সার্ভিস দিবে। এমনিতেই তো গ্রামের সিমে ভালো সার্ভিস দেয়। আমি কি আর বুঝতে পেরেছিলাম যে গ্রামের সিমে এত সমস্যা হবে। তো এর পরের দিনে আমি গ্রামের সিমে টাকা পড়ি খেলা দেখার জন্য, কিন্তু খেলা দেখার হয়নি। কারণ অনেক বেশি বাজে, অনেক বেশি বাফারিং করে। খেলা দেখতে অসুবিধা হয়ে যাচ্ছিল। বাবুরা আবার টিভিতে ট্রফিটা ঠিক করে দিয়েছিল। টিভিতে আবার ডিসপ্লে সমস্যা, তো সবটুকু দেখা যায় না, এই কারণে মোবাইলে দেখি। কিন্তু যখন টিভিতে খেলা দেখা শুরু করলাম তখন দেখলাম যে ভালোই লাগছে। টিভিতে খেলা দেখে আরও বেশি ভালো লাগে, তো টিভিতেই খেলা দেখি। বাবুর আব্বু আবার অনলাইন থেকে একটা সফটওয়্যার ডাউনলোড করে দিয়েছিল, ওটা দিয়েও খেলা দেখা যায়। ওটা দিয়ে খেলা ভালোভাবে দেখা যায়, কোনো প্রকার সমস্যা করে না। তো অনেক সময় পাকঘরে কাজ থাকলে ওটা দিয়েও খেলা দেখি, সমস্যা হয় না খেলা দেখতে। 127 টাকা আমার জলে গেল। যাক, আমার শিক্ষা হলো আমি আর গ্রামের সিমে টাকা ভরতেছি না খেলা দেখার জন্য। আচ্ছা, ক্রিকেট খেলা তো দেখা যায়, ওখানে কোনো সমস্যা হয় না। ফুটবল খেলায় কেন সমস্যা হচ্ছে সেটা বুঝতে পারছি না। আর যাই হোক, গ্রামের সিম দিয়ে ফুটবল খেলা দেখা যাবে না, ক্রিকেট খেলা দেখা যাবে। ফেসবুকে একটা আপুর সাথে আমার প্রায় সময়ই কথা হয়। তো ওই আপুটা বলতেছে, আপু তুমি প্রতিদিন ছোটো করে হলেও ব্লগ দিও। আসলে কি ছোটো বড় ব্লগ কোনো ব্যাপার না, কথা হচ্ছে আমার ভয়েস দেওয়ার সমস্যা হচ্ছে, ভয়েসটা দিতে পারছি না, সময় পাচ্ছি না। তো এই কারণে ভিডিও এডিট করা থাকলেও ভয়েসটার কারণে ভিডিও আপলোড করা হচ্ছে না। জায়ান স্যারের পরীক্ষা আরও 2টা আছে, মানে মেইন পরীক্ষা 2টা আছে। কালকে ড্রয়িং পরীক্ষা জায়ানের, পরশুদিন স্যারের ড্রয়িং পরীক্ষা, এই কারণে আজকে ভয়েসটা দিতে পারতেছি, না হলে তো পারতাম না। এবারে ঠিক করেছি পরীক্ষা হওয়ার পরপরই ওদেরকে বাসায় পড়ানো শুরু করব, বিশেষ করে সায়রার সমাজ ধর্মটা কমপ্লিট করে ফেলবো। আর স্কুলে পড়াটা প্রতিদিন ওকে পড়ানোর চেষ্টা করব, গ্যাপ দিব না। শত কষ্ট হোক আমাকে ওকে পড়াতেই হবে। আমি যদি ওকে নিয়ে না বসি তাহলে ও পড়া কখনোই আগাবে না, আর ও ভালোভাবে পড়া শিখবেও না। এর ফাঁকে চ্যানেলের কাজও করব, রান্নাবান্নাও করব, সংসারের কাজও টুকটাক করতে হবে, বাচ্চাদেরও খেলাতে হবে, তো সব কিছুই করতে হবে। মেয়ে মানুষদের সব কিছুই পারতে হয়, না হলে হয় না। ওদেরকে হতে হয় অলরাউন্ডার। অলরাউন্ডার না হলে সংসারে কোনো কাজই ওরা কমপ্লিট করতে পারবে না। আর আমার বেলায় তো আরও বেশি, যাদের বাচ্চা বেশি ওদের তো আরও বেশি ফাস্ট হতে হয়। যদি আমি অত বেশি ফাস্ট না, তারপরে চেষ্টা করি ফাস্ট হওয়ার। ফাস্ট হতে না পারলেও দ্রুত সময়ে বা সঠিক সময়ে কাজগুলো করার চেষ্টা করব, যাতে করে আমার সমস্যা না হয়। কারণ দিন শেষে কাজগুলো আমাকেই করতে হয়, আমার কাজগুলো কেউ আমাকে করে দিবে না। আমার বাচ্চাদের পড়াশোনা আমাকেই করতে হবে, আমার বাচ্চাদের পড়াশোনা কেউ করিয়ে দিবে না। ওদেরকে স্কুলে আমাকেই নিতে হবে, ওদেরকে খাওয়া দাওয়া আমাকেই খাওয়াতে হবে, কেউ ওদেরকে খাওয়া দাওয়া এনে খাওয়াবে না বা রান্না করে খাওয়াবে না। আমি তো ভাবতেছি নভেম্বর মাসের কথা, নভেম্বর মাসে আমার সিজারের ডেট দিয়েছে। তো ওই সময় আমি কীভাবে বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাব, কীভাবে পড়াবো, বা তখন তোমার ফাইনাল পরীক্ষা হবে, তখন কী করবো আমি কিছুই বুঝতে পারতেছি না। যাক, আল্লাহ ভরসা, আল্লাহ পাক সব কিছু ঠিক করে দিবে। আমি তো কল্পনা করতে পারিনি যে আমি প্রেগনেন্ট অবস্থায় বাচ্চাদের নিয়ে স্কুলে যাবো, আমি কখনোই যাইনি। আমি প্রেগনেন্ট হওয়ার পরই ওদের পড়াশোনা অফ করে দিয়েছি। আমার পায়ে ব্যথা করতো, আমার অনেক সমস্যা করতো। আল্লাহর রহমতে এখন ওই সমস্যাটা করতেছে না। বিশ্বাস করো, আমি 6 মাসের প্রেগনেন্ট অবস্থায় বাচ্চাদের নিয়ে স্কুলে যাই, হেঁটে হেঁটে যাই, আবার হেঁটে আসি, আবার ঘরে কাজ করি, আবার বাচ্চাদেরকে পড়াশোনা করাই, মানে কত কিছু যে আমাকে করতে হয় জানো না। আবার আমাকে আমার শরীর প্রতিও খেলাতে হয়, আমাকে নিজের জন্য আলাদা করে সময় দিতে হয়, রেস্ট নিতে হয়, সেটাও কিন্তু আমাকে করতে হয়। সব কিছু হলেও চ্যানেলের কাজটা হচ্ছে না, চ্যানেলের কাজটা আমাকে করতে হবে, নাহলে ভালো লাগে না। আমি জানি আমার কণ্ঠ শোনার জন্য অনেক আপুরা অধীর অপেক্ষা করে থাকে, অনেক আপুরা আমার কণ্ঠকে অনেক ভালোবাসে, আমার কথা শুনতে অনেক ভালোবাসে, সেটা আমি ভালো করে জানি। আর আমারও তোমার সাথে কথা বলতে অনেক বেশি ইচ্ছা করে, অনেক বেশি ভালো লাগে। কিন্তু ব্যস্ত থাকায় আর শরীর অনেক ক্লান্ত থাকায় আমি চ্যানেলের কাজগুলো করতে পারি না। ইডি করতে গেলে আমার প্রচুর ঘুম আসে। এই যে ঘুম আসে, এই ঘুমেই আমার সময়টা পার হয়ে যায়। আমি আগে স্কুলে বসে থেকে চ্যানেলে কাজ করতাম, এখন আমি সেটা করতে পারি না। স্কুলে বসে ঘুমাই, স্কুলে গিয়ে আমি চেয়ারে বসে ঘুমাই, আমার কাজ হচ্ছে ঘুমানো। সবাই আমার দিকে তাকিয়ে থাকে যে আমি ঘুমিয়ে থাকি। আমি প্রথমে ভেবেছিলাম যে হয়তো আমি রাতবেলা কম ঘুমাই, এই কারণে আমার ঘুম প্রচুর আসে। তো আমি একদিন ঠিক করেছিলাম যে আমি বেশি করে ঘুমাবো, দেখি আমার ঘুম আসে কি না। আমি করেছিলামও তাই। একদিন আমি কষ্ট করে আগে ঘুমিয়েছিলাম, বেশিক্ষণ ঘুমিয়েছিলাম, কিন্তু তারপরে স্কুলে যাওয়ার পর আমার ঘুম আসবেই। মানে আমি বসে থাকলে আমার ঘুম আসে, আমি সারাত ঘুমালেও কি আমার ঘুম আসবেই। বাচ্চাদেরকে পড়াচ্ছি, লেখা দিচ্ছি, দেখা গেলো যে আমার প্রচুর খারাপ আসছে, প্রচুর মাথা ঘোরাচ্ছে, প্রচুর ঘুম পাচ্ছে। তো আমি মাঝখান থেকে ঘুমিয়ে যাই। বাচ্চারা আমাকে ডাকে, আম্মু উঠো উঠো, লেখা লিখছি, লেখা দেখো, আম্মু উঠো উঠো পড়া দাও, পড়া শেষ করেছি। মানে ওদের জন্য ঘুমাতেও পারি না, কিন্তু কি করব, শরীরে এত কাহিল লাগে যে না ঘুমিয়ে থাকতে পারি না। অনেক আপুরে আমাকে কমেন্টসে বলে যে পঞ্চম সিজার কি করানো যায়, পঞ্চম সিজার কি সবাই করায়। আসলে এই সম্পর্কে ডিটেলস আমি জানি না, তবে স্কুলে থাকাকালীন একটা মহিলা আমাকে বলেছিল, সে নার্স ছিল, সে বলেছিল যে সে নিজে পঞ্চম সিজার করিয়েছে। তাছাড়া আমি যে হাসপাতালে সিজার করেছিলাম ওই ডাক্তারও পঞ্চম সিজার করায়, তবে ব্লাড ঠিক থাকা লাগে। ব্লাড ঠিক থাকলে আর সমস্যা হয় না। সিজার করার পরে প্রচুর ব্লিডিং হয়, আর ব্লিডিং হওয়ার পরে রক্তশূন্যতা দেখা দেয়। এই কারণে ওরা ব্লাডটার প্রতি খুব বেশি খেয়াল রাখে। দেখা গেল যে ব্লাড ঠিক আছে, তারপর ওরা বলে যে একজন ডোনার রেডি রাখতে, মানে জোর করেই করায়। এবং সেই ডোনারের সাথে ক্রস কানেকশনও করে রাখে।
ওরা আসলে কোনো রিস্ক নিতে চায় না, যদিও এটা আসলে লাগে না, টাকাটা শুধুই ফাফা যায়, তারপরেও এই কাজটা ওরা করায়। বাবার বউ তো বলতেছে এবারে তোমার ডোনার কে দিবে, তুমি ঠিক করে নাও, আমি কোনো ডোনার ঠিক করতে পারবো না, এই ডোনার ঠিক করানো ঝামেলা, লোক পাওয়া যায় না। আসলে ঠিক বলেছেন উনি, লোক পাওয়া যায় না। জুনেনার সময় তো অনেক কষ্টে একজন লোক সংগ্রহ করেছেন, তাও তো অনেক পরে এসেছেন, নার্সরা অনেক ঝামেলা শুরু করে দিয়েছে, ডোনার কই ডোনার কই, ডোনার কেন রাখেন না, মানে অনেক ঝামেলা করেছেন এটা নিয়ে। যাই হোক, তারপরে আমার কোনো সমস্যা হয়নি, ডোনারের কোনো রক্তই আমার লাগেনি, আলহামদুলিল্লাহ। জানি না এবারে কি হবে, আল্লাহ পাক এবার যেন আমাকে পার করে দেন, আমাকে যেন কোনো সমস্যা না ফেলেন। পঞ্চম সিজার সব হাসপাতালে করে না, অনেক বেসরকারি হাসপাতালে করে না, যারা অভিজ্ঞ তারাই করে। তো এক্ষেত্রে আসলে ভেবেচিন্তে করাই ভালো, টাকা পয়সা গেলেও একজন অভিজ্ঞ ডাক্তারের কাছে সিজার করে নেওয়াই ভালো। এক্ষেত্রে রিস্ক থাকে না, কোনো সমস্যা হয় না, সিজার করাটাই রিস্ক। তাই এক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হয়, ভালো হাসপাতালে সিজার করাতে হয়। অনেকে আছে যে টাকা পয়সা খরচ করা ভয়ে বা টাকা পয়সা বেশি খরচ হবে এই ভেবে ওরা কম দামি কোনো হাসপাতালে বা অনভিজ্ঞ কোনো ডাক্তার কাছে সিজার করায়, সেক্ষেত্রে কিন্তু কষ্টটা ওদেরই হয়, সাফা কিন্তু ওদেরকেই করতে হয়। এই কম খরচের ভয়ে যে কাজটা ওরা করতেছে, পরবর্তীতে কিন্তু ওদের টাকাটাই বেশি খরচ হয়, মানে খাজনা থেকে বাজনা বেশি হয় আর কি। আসলে টাকার থেকে জীবনের মূল্য অনেক বেশি, অনেকে আসলে এটা বোঝে না। টাকা গেলে টাকা আসবে, কিন্তু একটা জীবন চলে গেলে, একটা ফুল ঝরে গেলে সেটা কিন্তু আর কখনো ফিরে আসবে না। তাই আমাদের সবাইকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে। আমি আসলে পরিস্থিতির শিকার হয়ে গিয়েছি, মানে প্রথম সিজারটা যদি আমার না হতো তাহলে পরেরগুলোও আমাকে সিজার করা লাগতো না। প্রথম সিজারের সময় আমার অনেক সমস্যা হয়েছিল, যার কারণে আমাকে সিজার করানোই লেগেছিল, কিন্তু পরেরগুলোতে আমার কোনো সমস্যাই হয়নি। ওই যে সিজারের রোগী প্রথমবার হয়েছে, এই কারণে কেউ আমাকে নর্মালে করার জন্য সাহস করেনি, আর আমিও সেই জায়গায় যাইনি, কারণ ওইটা করতে গেলে আরও বেশি খরচ, আরও বেশি রিস্ক হয়ে যায়। জানি অনেকে সমস্যায় পড়ে সিজার করে, কেউ ইচ্ছা করে সিজার করে না, আমি তো আমার জীবন থেকে বুঝতেছি, তো আমি এটা বলতে পারি। অনেক অনেক কথা বলে, যারা নর্মালে করায় ওরা সে বোঝে না, ওরা মনে করে যে মানুষ ঢং করে সিজার করায়, কিন্তু যারা সিজার করে ওরা জানে যে ওরা কতটা কষ্ট করে সিজার করে, আর সিজার করানোর কারণে ওদেরকে সাহায্য ভুগতে হয়। ওরা সব কাজ দ্রুত করতে পারে না, ওরা চাইলেই সব কাজ তাদেরকে করে ফেলতে পারে না, ওদের অনেক কষ্ট হয়। আবার ওরা চাইলে ভারী কোনো কাজও করতে পারে না, মানে ওদেরকে খুব সাবধানে কাজগুলো করতে হয়। তাই যারা সিজারে অধিবাতে নিতে চাও তারা খুব সাবধানে থাকবে, নিজের শরীরের প্রতি বেশি করে খেয়াল রাখবে, আর সবসময় ডাক্তারের চেক আপে থাকবে। পঞ্চম সিজার করানো যায়, ষষ্ঠ সিজারও করানো যায়, কিন্তু সেটা আসলে হাসপাতালে বেঁধে এবং ডাক্তার বেঁধে করাতে হয়, এবং নিজের শরীর বেঁধে করাতে হয়। শরীরে সেটা ফিট করে কিনা বা শরীর সেটা দখল নিতে পারে কিনা সেটাও দেখতে হয়। তবে সিজার হোক আর যাই হোক, বাচ্চার মুখ দেখলে মারা সব কিছুই ভুলে যায়, মারা তাদের সব কষ্ট ভুলে যায়। বাচ্চার মুখে হাসি দেখলে ওদের আর কিছু লাগে না। বাচ্চাদের জন্য সারা জীবন এরকম কষ্ট ভোগ করতেও কোনো কিছু যায় আসে না। আমার তো কখনোই মনে হয় না যে আমি সিজার করে ভুল করেছি বা আমার সিজার করা উচিত হয়নি, বা অধিক সিজার করাতে আমার জন্য অনেক বেশি ক্ষতি হয়ে গেল, আমি এটা কখনোই ভাবি না। বরঞ্চ আমি এটাই ভাবি, যারা সিজার করে না ওদেরও সমস্যা হয়, ওদের অনেক প্রবলেম হয়। যারা সিজার ছাড়া অতীতে বাচ্চা জন্ম দেয় বা যাদের বাচ্চা অল্প হয় সিজার ছাড়া, তারা কিন্তু কষ্ট থাকে, তাদের কিন্তু সমস্যা হয়। তো সিজার করলে যে সমস্যা হবে, সিজার না করলে সমস্যা হবে না এমন কোনো কথা নেই। নিজের শরীরের দিকে খেয়াল রাখলে, শরীরটা ফিট থাকলে, ওজন কম রাখলে সমস্যা হয় না। ও ওজনের কথায় আসলাম, আমার যেন ওজন কমে গিয়েছে বুঝছো, আমি ওজন মেপে দেখলাম আমার 2 কেজি ওজন কমে গিয়েছে, মানে 18 কেজি ওজন ফার্স্ট টাইমে ছিল। প্রেগনেন্সি 6 মাস চলতেছে, ওজন আমার একটুও বাড়েনি, বিশ্বাস করবা, এরকম আমার কখনো হয়নি। দেখা গেলো যে 3 মাস পরে ওজন 3 কেজি বেড়েছে, মানে বেড়েছে, ওজন কমেনি, কিন্তু এখন আমার ওজন কমে গিয়েছে, অলরেডি আর 2 কেজি কমে গিয়েছে। না জানি বাচ্চা ওজনের কী অবস্থা আমি জানি না, আমার খুব টেনশন হচ্ছে বুঝছো আপুরা। আল্ট্রাসোনোগ্রাম করালে বুঝতে পারবো, অ্যানামেলি স্ক্যান করাতে হবে, বাচ্চার কথনাভাব ঠিক আছে কি না, কোনো সমস্যা হচ্ছে কি না, তো এগুলো দেখতে হবে। খুব টেনশন লাগতেছে বুঝছো আপুরা। আবার রক্তের অবস্থা কীরকম সেটা জানতে হবে। আমার তো মনে হয় আমার রক্ত কম, কারণ আমার যেভাবে মাথা ঘুরায়, যেভাবে আমার খারাপ লাগে, মানে বুঝতে পারছি না। যাক, আল্লাহ ভরসা, আল্লাহর ভরসায় এই পথে পা বাড়িয়েছি, আল্লাহ পাক সব ঠিক করে দেবে ইনশাল্লাহ। এত দূর যখন আসতে পেরেছি, বাকি পথটাও ইনশাল্লাহ আল্লাহ পাক ঠিকভাবে পার করে দিবেন ইনশাল্লাহ। আমি আসলে কাউকে পঞ্চম সিজার করাতে দেখিনি, এমনি ফেসবুকে পোস্ট দেখেছি, মানুষ বলেছে শুনেছি, কিন্তু কখনো নিজ থেকে কাউকে দেখিনি যে পঞ্চম সিজার কেউ করিয়েছে। নিজেকে দিয়ে সেটা দেখবো, সেটা বুঝবো, আর তোমরাও বুঝবে। তোমাদেরকে একটা দুঃখের সংবাদ বলতেছি, তোমাদেরকে আমি বলেছিলাম না যে আমার সাথে আর একটা আপু আছে, তার সাথে আমার টিকটকে আলাপ হয়েছে, তারও পঞ্চম সিজার হবে, তার সম্ভবত 2.5 মাস চলতেছে বা এরকমই হবে আর কি। তো ওই আপুটার বাচ্চাটা আসলে নষ্ট হয়ে গেছে, কথাটা শোনার পর আমার অনেক খারাপ লেগেছিলো। কীভাবে যে কী হলো কিছুই বুঝতে পারলাম না, ওই আপুরাও আসলে বুঝতে পারেনি। হার্টবিট দেখেছিল, হার্টবিট এসেছিল, সব কিছু ঠিক আছে, কিন্তু হঠাৎ করে ব্লিডিং হচ্ছিল, তারপর বাচ্চাটা নষ্ট হয়ে গেল। ডাক্তাররা বললো ওষুধ খেয়ে বাকিটা ফেলে দিতে, তো সেটাই করলো। অনেক বেশি কষ্ট হয়েছিল ওর। ওর এই বাচ্চাটা কিন্তু সে রাখতে চায়নি, হাজব্যান্ডও রাখতে চায়নি, নষ্ট করতে চেয়েছিল।
ওর আগে 3টে বাচ্চা আছে। প্রথম বাচ্চাটা হওয়ার কয়েক মাস পরে মারা গিয়েছে। এরপরে 3টে বাচ্চা হয়েছে, 3টা ছেলে বাবু। তো হয়তো বা মেয়ে বাবুর আশায় বাচ্চাটা রেখেছিল, কিন্তু সেটা আর থাকলো না, আল্লাহ পাক রাখলো না। দেখেছো, আল্লাহ পাক চাইলে কি না হয়, আল্লাহ পাক চাইলে সব কিছু হয়। আল্লাহ পাক সব কিছু করতে পারে। বাচ্চা দেওয়ার মালিক যেমন আল্লাহ, তেমনই বাচ্চা নেওয়ার মালিকও আল্লাহ। আমাদের তো কিছু করার থাকে না। তাই আল্লাহ পাক আমাদেরকে যখন যা কিছু দেন তা নিয়ে আমাদেরকে খুশি থাকতে হবে, তা নিয়ে আমাদেরকে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে। ভবিষ্যতে কি হবে না হবে এটা ভেবে আল্লাহর নিয়ামতকে অস্বীকার করতে নেই। আল্লাহ পাক সব কিছু সহজ করে দিবেন এবং সঠিক করে দিবেন। কখন কি হবে এটা তোমরা কেউই বলতে পারবে না। মানুষের অবস্থা কখন কি হয় এটা কেউ বলতে পারে না, একমাত্র আল্লাহ পাক ছাড়া। এই যে বাবুর বাবু চাকরিটা হয়েছে তা কিন্তু আমার বাচ্চার উসিলাই হয়েছে, এবং চাকরিটা এখন সে করতেছে, কষ্ট করে হলেও করতেছে। ওনার অফিসে অনেকেরই চাকরি চলে গিয়েছে বা অনেকে চাকরি থেকে বাদ দিয়ে দিয়েছে, কিন্তু উনি এখনও আসেন। তো আল্লাহ পাকের রহমত ছাড়া এটা কখনোই সম্ভব নয়। হয়তোবা এই বাচ্চাদের উসিলায় আমাদের অবস্থা অনেক বেশি ভালো হবে, হয়তোবা আমরা অনেক বেশি ভালো থাকবো, অনেক বেশি ভালো অবস্থানে থাকবো। কে জানে ভবিষ্যতে কী হবে, এটা তো আমরা কেউ বলতে পারি না। শুধু আল্লাহর কাছে চাওয়া, আল্লাহ পাক যেন আমাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন এবং ভালোভাবে জীবনযাপন করার তৌফিক দেন। আমিন। তোমরা সবাই আল্লাহ পাকের কাছে এই দোয়াই চাইও। সুস্থ থাকাটা সবচেয়ে বড় নিয়ামত। টাকা পয়সা বেশি থাকা এটা আসলে নিয়ামত না, এটা সময় গলা ফাঁস হয়ে যায়। কথা বলতে বলতে ব্লগটা শেষ হয়ে গেল। আমার তেহারি রান্না করা হয়ে গেল। আজ এইটুকুই, আগামী ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।